হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকের আরও একটা অসাধারণ টেক নিউজে আপনাকে স্বাগত জানাই। আমি প্রিয়তোষ। সচরাচর টেক নিউজে আমার নামটা বলা হয় না। আপনারা দেখলাম অনেকেই কমেন্ট করছেন আমার নাম জানার জন্য, তাই তাদের উদ্দেশ্যে আরও একবার পরিচয় পর্বটা সেরে দিলাম। আজকে অসাধারণ কিছু খবর রয়েছে। তার আগে বলে দিই, পোকো M3 ফোনটার আজকে ভারতের বর্ষের বাজারে প্রথম সেল ছিল এবং একদিনেই এই ফোনটা 1.5 লাখ ইউনিট বিক্রি হয়ে গেছে। সংখ্যাটা কিন্তু কম নয়। তার আগেও বলে দিই, পোকো M3 বলুন বা Redmi 9 পাওয়ার এই সমস্ত ফোনগুলো যে প্রাইস পয়েন্টে পাওয়া যায় ইন্ডিয়ায় ও বাংলাদেশের বাজারে, সেই প্রাইস পয়েন্টে কিন্তু এই ফোনটা কেনা একদম উচিত নয়। কারণ ওই প্রাইস রেঞ্জের থেকে আরও 1000 টাকা বেশি দিলেই আপনি কিন্তু পোকো M2 Pro ফোনটা পেয়ে যাবেন, যেখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 720G প্রসেসর রয়েছে। অনেক বেশি পাওয়ারফুল ফোন এবং আপনাদের জন্য একটা বেস্ট চয়েস হতে পারে পোকো M2 Pro। সুতরাং আমি রিকোয়েস্ট করব, পোকো M3, পোকো M2 এই সমস্ত ফোনগুলোকে একটু স্কিপ করে আপনারা পোকো M2 Pro-কে বেছে নিন। অনেক ডিসকাউন্টে কিন্তু ফোনটা পাওয়া যাচ্ছে। তাহলে চলুন আজকের খবরগুলো জেনে নিই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে মনেই আছে কি করতে হবে, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। আজকের এপিসোডে আপনারা যে কমেন্টটি করবেন, আমি পরবর্তী টেক নিউজ এপিসোডে এক বা দুজন বন্ধুর কমেন্ট আমি আমার এই পরিবারের সাথে শেয়ার করব। আসুন আজকের ভিডিও শুরু করি। আজকের প্রথম খবর আমরা শুরু করব নোকিয়াকে দিয়ে। নোকিয়া আজকে ভারতবর্ষের বাজারে একটা নয়, একেবারে দুটো স্মার্টফোন লঞ্চ করিয়ে দিয়েছে, নোকিয়া 3.4 এবং নোকিয়া 5.4। আমি জানি না কতজন গ্রাহক এই সমস্ত ফোনগুলোকে কিনবেন, যদিও আমাদের ডিউটি আপনাদের সাথে খবর শেয়ার করা। নোকিয়া 3.4 এই ফোনটার দাম ভারতবর্ষের প্রাইস কারেন্সিতে রাখা হয়েছে মাত্র 12,000 টাকা। রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 460 প্রসেসর, এছাড়াও রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা 13+5+2, এর সঙ্গে সঙ্গে একটা 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে, 4000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি রয়েছে, 5 ওয়াটের একটা চার্জার রয়েছে। আজকের বাজারে 5 ওয়াট একটু ভাবতে পারছেন? আর নোকিয়া 5.4 এই ফোনটার দাম রাখা হয়েছে 14,000 টাকা ইন্ডিয়ান প্রাইস কারেন্সিতে। রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 662 প্রসেসর, কোয়াড ক্যামেরা সেটআপ রয়েছে, 48+5 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। অন্য কোম্পানি 8 মেগাপিক্সেল দেয়, এই 5 মেগাপিক্সেলেই খুশি। এর সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে, এখানেও রয়েছে 4000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। তবে এখানে একটু দয়া দাক্ষিণ্য নোকিয়া দেখিয়েছে, 10 ওয়াটের একটা চার্জার দিয়ে দিয়েছে। সুতরাং এবার আপনারা ভেবে দেখবেন এই ফোনটা কেনা উচিত কিনা। আপনারা যারা গেমিং ফোনের জন্য ওয়েট করছেন তারা আর কয়েকটা মাস ওয়েট করে যান, বিভিন্ন ধরনের গেমিং ফোন লঞ্চ করতে চলেছে। আজকে ব্ল্যাক শার্ক 4 ফোনটা কিন্তু টিনা সার্টিফিকেশন সেকশনে এনলিস্টেড হয়েছে, যেখান থেকে আমরা এর ছবিটা দেখতে পাচ্ছি। কেমন লাগছে ফোনটা অবশ্যই জানাবেন। এবং বলা হচ্ছে এই ফোনটা নাকি একটা অ্যাফোর্ডেবল প্রাইস পয়েন্টে গেমিং ফোন হবে। আমি জানি না ভারতবর্ষের বাজারে অ্যাভেলেবেল হবে কিনা, তবে বাংলাদেশে আনঅফিসিয়ালি পাওয়া যেতে পারে। এরপরে আসবো ভিভোর সাব ব্র্যান্ড iQOOর খবরে। iQOO কিন্তু ভারতবর্ষের বাজারে অতটা ভালোভাবে নজর দেয় না। এবার তারা ভারতবর্ষের বাজারকে আরও পাখির নজর করতে চলেছে। iQOO 7 যে ফোনটা কিছুদিন আগে চায়নার বাজারে লঞ্চ হয়েছিল, শোনা যাচ্ছে ওই ফোনটা এপ্রিল মাস নাগাদ ভারতবর্ষের বাজারে লঞ্চ করতে পারে। রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 প্রসেসর, অ্যামোলেড ডিসপ্লে, হায়ার রিফ্রেশ রেট। অবশ্যই iQOO কিন্তু অ্যাফোর্ডেবল প্রাইস পয়েন্টে ফ্ল্যাগশিপ লেভেলের ডিভাইস দিতে পারে, কারণ ভারতবর্ষের বাজারে তারা অলরেডি iQOO 3 লঞ্চ করিয়ে দিয়েছে। তো সেটা কিন্তু ভারতবর্ষের বাজারে সব থেকে চিপেস্ট কোয়ালকম স্ন্যাপড্রাগন 865 প্রসেসর দিয়ে একটা ফোন ছিল। অবশ্যই আমরা iQOO 7 এর সাথে নতুন একটা ভাবনা রাখতেই পারি। এরপর আসবো এলজির খবরে। হ্যাঁ, আমরা বেশ কিছুদিন আগে থেকে শুনছিলাম এলজি কিন্তু তাদের রোলেবল স্মার্টফোনের ওপর কাজ করছে, যেটা মার্চ মাস নাগাদ হয়তো তারা কমার্শিয়ালি অ্যাভেলেবেল করে দেবে। আজকে এলজির আরও একটা নতুন পেটেন্ট দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা একটা এলজি রোলেবল স্মার্টফোন, তবে এটার কিন্তু একটা সেকেন্ডারি ডিসপ্লে রয়েছে, যেটা পাশ থেকে আবার আপনার একটা সুইচ টিপলে বেরিয়ে আসছে। এলজি কিন্তু নানা রকম ইনোভেশন নিয়ে কাজ করে। অবশ্যই এই ইনোভেশনটা বাস্তবে কতটা সাফল্য পায় সেটা দেখার জন্য ওয়েট করব। এলজির রোলেবল ফোনকে নিয়ে যখন কথা উঠলোই, তখন অ্যাপেলের একটু ফোল্ডিং ফোনকে নিয়ে কথা হয়ে যাক। হ্যাঁ, অ্যাপেল ফোল্ডিং ফোনকে নিয়ে কাজ করছে, এটা আমরা অনেকদিন আগে থেকে জানি। তবে লেটেস্ট রিপোর্ট বলছে অ্যাপেল কিন্তু একটা ক্ল্যামশেল ফোল্ডিং ফোনের ওপর কাজ করছে। ওই আমরা স্যামসাংয়ের যেটা জেড ফ্লিপ ফোনটা দেখেছিলাম ওই টাইপের। এর সঙ্গে সঙ্গে এটা বলা হচ্ছে এই ফোনটা নাকি রিলেটিভলি অ্যাফোর্ডেবল প্রাইস পয়েন্টে আসবে। রিলেটিভলি অ্যাফোর্ডেবল বলতে এই ফোনটার দাম কিন্তু ওই 40 থেকে 50,000 হবে না। এই ফোনটার দামই গিয়ে দাঁড়াবে হয়তো 1.5 থেকে 2 লাখ টাকা। হ্যাঁ, এটাই অ্যাপেলের কাছে রিলেটিভলি অ্যাফোর্ডেবল। এরপর আমরা সোজা চলে আসবো স্যামসাংয়ের কাছে। স্যামসাং 2021 সালে এমন কিছু পরিকল্পনা নিয়েছে, সেই পরিকল্পনাগুলো যদি স্যামসাং সফল করতে পারে, তাহলে রিয়েলমি বা শাওমির মতো চাইনিজ স্মার্টফোন কোম্পানিগুলো কিন্তু আস্তে আস্তে লাটে উঠবে, তাদের বিজনেস প্রক্রিয়া আরও নিচে নামবে। কারণ স্যামসাংকে আমরা দেখছি বিভিন্ন ফোনে আপডেট রোল আউট করতে। স্যামসাং তার বিভিন্ন পুরোনো দিনের ফোনে স্যামসাং গ্যালাক্সি M31 যেটা 1 থেকে 1.5 বছর আগে লঞ্চ করেছিল, সেই ফোনটাতেও অ্যান্ড্রয়েড 11-এর আপডেট প্রোভাইড করে দিয়েছে এবং One UI 3.0 কিন্তু আপডেট দিয়ে দিয়েছে। হ্যাঁ, স্যামসাং এমনটাই করছে এবং স্যামসাং কিন্তু
কিন্তু ফ্রিকোয়েন্টলি তাদের ফোনগুলোতে আপডেট রোল আউট করছে। তো সেক্ষেত্রে অবশ্যই স্যামসাং অনেকটা এগিয়ে গেছে। আর এতদিন পর্যন্ত আমাদের একটা অভিযোগ ছিল স্যামসাংয়ের কাছে, স্যামসাং তাদের ফোনগুলোতে ভালো প্রসেসর দেয় না, এক্সিনোসের প্রসেসর ইউজ করে। আর আজকের দিনে দাঁড়িয়ে স্যামসাং একদম পাওয়ারফুল প্রসেসরগুলো ইউজ করছে। আমরা স্যামসাং গ্যালাক্সি M51-এ দেখলাম কোয়ালকম স্ন্যাপড্রাগন 730G, আর অবশেষে আমরা স্যামসাং গ্যালাক্সি F62 এই ফোনটাতে একদম 2 বছর আগেকার একটা ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসর দেখতে পাবো, এক্সিনোস 9825। এবং এক্সিনোসের এই প্রসেসরটা কিন্তু সত্যিই একটা ভালো এফিশিয়েন্ট পারফরমেন্স দিতে পারে। এই ফোনটা কিন্তু কামাল হয়ে যাবে যদি 25,000 টাকার প্রাইস রেঞ্জে হয়। এবং সঙ্গে সঙ্গে অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, এর সঙ্গে সঙ্গে এই ফোনটাতে থাকবে 7000 mAh ব্যাটারি। এবং আজকে শোনা যাচ্ছে এই ফোনটা বেস ভ্যারিয়েন্টই হবে 8GB র্যাম ভ্যারিয়েন্টের সাথে, অর্থাৎ 8GB 128GB র্যাম ভ্যারিয়েন্ট আমরা পাবো মাত্র 25,000 টাকায়, তার সঙ্গে সঙ্গে একটা ভালো পারফরমেন্স। আমার তো মনে হয়েছে এই ফোনটা স্যামসাংয়ের সব থেকে বেটার ডিল হতে পারে এই বছরের জন্য। OnePlus 9 এবং OnePlus 9 Pro আগামী মাসে লঞ্চ হতে চলেছে, স্পেসিফিকেশনও কনফার্ম হয়ে গেছে, আপনাদের সাথে অলরেডি শেয়ার করে দিয়েছি। আজকে শোনা যাচ্ছে OnePlus 9 এবং 9 Pro দুটো ফোনেই থাকবে 4500 mAh এর ব্যাটারি, 65 ওয়াটের ফাস্ট চার্জ সাপোর্ট। এর সঙ্গে সঙ্গে বক্সেই আপনি 65 ওয়াটের ফাস্ট চার্জার অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এখন তো একটা টেনশন থাকে যে বক্সে আদৌ চার্জার থাকবে কিনা, তবে মনে হয় কোথাও কোথাও গিয়ে আমরা একটু হলেও সফল হয়েছি, কারণ কোম্পানিগুলো কিন্তু আদপে চার্জার দিচ্ছে। Redmi K40 সিরিজেও আমরা চার্জার পাবো না ভেবেছিলাম, অবশেষে লিকস এসছে যে চার্জার থাকছে বক্সে, তো অবশ্যই আমাদের একটা সাফল্য আপনারা বলতেই পারেন। এটা গেল OnePlus 9 এবং OnePlus 9 Pro। এছাড়াও আরও একটা লিকস বলছে OnePlus 9 সিরিজের আরও একটা অ্যাফোর্ডেবল রেঞ্জে ফোন আসবে, যেটা OnePlus 9 SE হতে পারে, OnePlus 9E হতে পারে, এখনও পর্যন্ত মডেল নাম্বার কনফার্ম নয়। তবে সেখানে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 870 প্রসেসর, ওই মোটামুটি 30 থেকে 35,000 টাকা প্রাইস রেঞ্জে হয়তো ফোনটা লঞ্চ করতে পারে। এখন দেখা যাক OnePlus কবে এই ফোনগুলোকে লঞ্চ ডেট দেয়। এর পরের খবরটাও থাকবে OnePlusকে নিয়ে। OnePlus একটা পেটেন্ট ফাইল করেছে, যে পেটেন্টে দেখা যাচ্ছে OnePlusের যে সেলফি ক্যামেরাটা রয়েছে সেটা রয়েছে ডিসপ্লের ঠিক উপরের দিকে যে বেজেলটা থাকে পাতলা, সেই বেজেলের উপরে। হ্যাঁ, এখানে না আছে কোনো রকম পাঞ্চ হোল ডিসপ্লে, না আছে পপ আপ সেলফি ক্যামেরা, অর্থাৎ আমরা যেখানে ওই এয়ারপিসটা পাই না, সেই এয়ারপিসের জায়গায় একটা ছোট্ট ছিদ্র করে এখানে সেলফি ক্যামেরাটা দিয়ে দেওয়া হয়েছে। অবশ্যই একটা ভালো ইনোভেশন বলতে হয়, কারণ এতদিন পর্যন্ত আমরা পপ আপ দেখছিলাম, সেখানে মেকানিজমের প্রবলেম হতো, স্ক্রিনের উপর একটা পাঞ্চ হোল, সেটাও দেখতে খারাপ লাগতো। অবশেষে আরও একটা সলিউশন আনছে OnePlus। এরপরে আমরা সোজা চলে আসবো রেডমির কাছে। Redmi K40 Pro এবং Redmi K40 দুটো ফোনই আজকে টিনা সার্টিফিকেশন সেকশনে দেখা গেছে, এবং এর সাথে সাথে এই দুটো ফোনেরই ফার্স্ট লুক সামনে চলে এসেছে। Redmi K40 Pro এখানে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 প্রসেসর, K40 তে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 870 প্রসেসর। K40 ফোনটাই আবার রিব্র্যান্ডেড হয়ে MI10T বা MI10 এই সমস্ত নাম নিয়ে লঞ্চ করতে পারে, বা MI10 5G। এর সঙ্গে সঙ্গে ভারতের বাজারে যখন এই দুটো ফোন আসবে, হতে পারে এটা পোকোর ব্র্যান্ডিংয়ে আবার আসতে পারে Poco F2 বা Poco F2 Pro। দেখা যাক ভারতের বাজারে এই সমস্ত ফোনগুলোর নাম কি হয়। যাই হোক, এটা অ্যাকচুয়ালি যে Redmi K40 এবং K40 Pro, এটা একদম নিশ্চিন্ত থাকুন। রেডমি চায়নার বাজারে তাদের আরও একটা নতুন ল্যাপটপ লঞ্চ করতে চলেছে, RedmiBook Pro, যেখানে Core i7 প্রসেসর থাকবে 11th জেনারেশনের, এবং 25শে ফেব্রুয়ারি এর লঞ্চ ডেট করা হয়েছে, এবং আশা করা যায় Redmi K40 সিরিজের সঙ্গে আমরা এই লঞ্চ ইভেন্টটা দেখতে পাবো। এরপরে আমরা চলে আসবো বহু প্রতীক্ষিত Redmi Note 10 সিরিজের খবরে। হ্যাঁ, Redmi Note 10 সিরিজ আজকে লঞ্চ হওয়ার কথা আমরা বলেছিলাম, কিন্তু লঞ্চ হয়নি। যাই হোক, Redmi Note 10 সিরিজ লঞ্চ করবে মার্চের একদম ফার্স্ট উইকে। অলরেডি টিজার পেজ অ্যামাজনে চলে এসছে, আমরা ধরতে পারি 10 তারিখ 10th মার্চ এই ফোনটা লঞ্চ করবে। এবং এটাও শোনা যাচ্ছে Redmi Note 10 সিরিজের সর্বপ্রথম রেডমি তাদের অ্যামোলেড ডিসপ্লে ইউজ করবে। হতে পারে Redmi Note 10 Proতে আমরা অ্যামোলেড ডিসপ্লে পাবো, এর সঙ্গে সঙ্গে হায়ার রিফ্রেশ রেট 108 মেগাপিক্সেলের ক্যামেরাও আমরা পেতে পারি। এখনও পর্যন্ত এই ক্যামেরা ব্যাপারটা কনফার্ম নয়, দেখা যাক Redmi নতুন কি করে উঠতে পারে। Redmi Note 10 সিরিজ নয়, মার্চ মাসে লঞ্চ করবে Realme 8 সিরিজ অথবা Realme Narzo 30 সিরিজ, এখনও পর্যন্ত কনফার্ম নয়। তবে টিনা সার্টিফিকেশন সেকশনে আজকে Realmeর আরও একটা নতুন ফোন এনলিস্টেড হয়েছে, যেটা হচ্ছে Realme RMX 3161, এবং এই ফোনটার একটা ছবিও সামনে এসছে। কেমন দেখতে লাগছে এই ফোনটি অবশ্যই জানাবেন। এবং ব্যাক প্যানেলে অবশ্যই Realmeর একটা ব্র্যান্ডিং রয়েছে, ডিয়ার টুলিপ দেখা যাচ্ছে, কোয়াড ক্যামেরা সেটআপ রয়েছে, এবং এটা কিন্তু স্কোয়ার মডিউলে রয়েছে। এবং Realmeর অন্যান্য ফোনগুলোর ডিজাইন থেকে এই ফোনটার ডিজাইন কিন্তু একটু আলাদা লাগছে। অনেকেই বলছেন এটা Realme Narzo 30 Pro, আবার অনেকে বলছেন Realme 8 সিরিজের কোনো একটা ফোন। এখন দেখা যাক এই ফোনটা আদপে কোন সিরিজে আমরা দেখতে। সো বন্ধুরা, আজ এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন। ভালো লাগলে এবার একটা লাইক হয়ে যাক, আর খারাপ লাগলে ডিসলাইক বাটনটা আপনার জন্যই দেওয়া আছে। শুধুমাত্র ডিসলাইক নয়, কিভাবে আমরা নিজেদেরকে আরও বেশি ইমপ্রুভ করতে পারি তার কোনো ফিডব্যাক থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনি যদি রিয়েল টেক লাভার হন, অবশ্যই আমাদের টুইটার হ্যান্ডেল, ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না, কারণ টেক নিউজগুলো সবার আগে আমি ওখানে শেয়ার করার চেষ্টা করছি। এরপর আসবো এক বন্ধুর কমেন্ট পর্বে। গতকালের পর্বে কমেন্ট করেছেন এক বন্ধু তনয় খান, দাদা স্যামসাং গ্যালাক্সি A21s এর Exynos 850 প্রসেসর গেমিংয়ের জন্য কেমন হবে?
এক্সিনোসের যে 850 প্রসেসরটা আছে সেটা কিন্তু একদম বাজেট ক্যাটাগরির একটা প্রসেসর। আপনারা ধরতে পারেন ওই মিডিয়াটেকের হিলিও P60 টাইপের একটা প্রসেসর, তার থেকে কিন্তু কখনোই বেশি নয়। হ্যাঁ, এখানে গেমিং করতে পারবেন, তবে নর্মাল গেমিং, সেটা পাবজি বা অ্যাসফল্টের মতো গেমিং আপনি কখনোই ভালোভাবে করতে পারবেন না। নর্মাল গ্রাফিক্স সেটিংসে করলেও কিন্তু সেখানে ল্যাগ করবে। তো আপনি যদি ওই মোটামুটি 7 থেকে 10,000 টাকার প্রাইস পয়েন্টে কোনো একটা ফোন ধরেন স্যামসাংয়ের ইন্ডিয়ান প্রাইস কারেন্সিতে, এবং বাংলাদেশে ওটা 12 থেকে 13,000 টাকার প্রাইস পয়েন্টে মোটামুটি একটা ভালো ক্যাপাবেল প্রসেসর বলবো, কিন্তু তার থেকে বেশি প্রাইস পয়েন্টে কিন্তু এই প্রসেসরটা কেনার কোনো রকম যুক্তি নেই আমার মতে। তো আশা করছি উত্তরটা দিতে পেরেছি। তো আজকে আর কথা বাড়াচ্ছি না, দেখা হবে আগামীকালের টেক নিউজে।